এসএসসি 26-27 ব্যাচ তোমাদের জন্য পরিসংখ্যানে মোস্ট ডিমান্ডিং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আসছি। সেটা হলো গড় নির্ণয়, গাণিতিক গড় নির্ণয় এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। এই তিনটার মধ্যে তোমাদের দুইটা পরীক্ষায় থাকবেই 100% গ্যারান্টি। যদি না থাকে তাহলে তোমরা আমার নাম যা ইচ্ছা তোমরা রাখবে। চ্যালেঞ্জ দিলাম, এটা দুইটা, সর্বনিম্ন দুইটা প্রশ্ন যেহেতু থাকে পরিসংখ্যানে, দুইটার মধ্যে দুইটাই থাকার সম্ভাবনা বেশি। না হলে এই যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এটা পরীক্ষায় পাবে। এটা 100% গ্যারান্টি, 100 এর উপরে যদি কোনো কিছু থাকে, এটা পরীক্ষা দেওয়া মাত্র তোমরা লেখা শুরু করে দিবে। এটা যদি না পাও তাহলে তুমি আমার নামটা বদলায় অন্য তোমার যেটা মন চায় সেটা রাখবে। চলো তাহলে আমরা আজকে এই তিনটা টপিক সমাধান করব। তাহলে প্রথমে শ্রেণী ব্যক্তি দেওয়া থাকবে, গণসংখ্যা দেওয়া থাকবে, অ্যাজ ইউজুয়াল যেরকম দেওয়া থাকে ওটা দেওয়া থাকবে। দেওয়ার পরে বলবে হলো গড় নির্ণয় করো। হ্যাঁ, গড় নির্ণয় করতে গেলে তোমাদের যদি প্রশ্নে উল্লেখ থাকে গড় নির্ণয় করো, গড় নির্ণয় করতে গেলে আমরা যে কোনো একটা পদ্ধতি করলেই হবে। আমরা যদি গাণিতিক গড় করি তাহলে এটা হবে, যদি মনে করে যে না সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করব তাহলে এটাও হবে। তাহলে যদি বলে গড় নির্ণয় করো তাহলে আমরা যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করব। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে গাণিতিক গড়টা যেহেতু এটাতে সময় কম লাগবে, যদি গড় নির্ণয় করতে বলে তাহলে গাণিতিক গড়টা করাই মনে হয় সবচেয়ে বেটার হবে, কারণ এটাতে সময় কম লাগবে অনেক। আর সংক্ষিপ্ত পদ্ধতি গড়, এটাতে সময় বেশি লাগবে। তাহলে আমরা আজকে প্রথমে কি করব, গড় নির্ণয় করব এবং দুইটা পার্থক্য দেখে দিব। যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে যে সবগুলো লাগে এবং গাণিতিক গড় নির্ণয় করতে গেলে যে সবটা লাগে, এই দুইটা আমরা পার্থক্য আকারে দেখে দিব, কলাম আকারে দেখে দিব। তাহলে তোমাদের ভিতরে আর কনফিউশন থাকবে না। ঠিক আছে, তাহলে চলো আমরা এটা আগে গাণিতিক গড়ের সবটা এই পাশে করি, ওই পাশে সংক্ষিপ্ত করি। তাহলে গাণিতিক গড় এভাবে লিখবা, গাণিতিক গড় নির্ণয় সারণী, গাণিতিক গড় নির্ণয়ের সারণী। সারণী মানে তোমরা তো জানো, সারণী মানে হলো ছক বা তালিকা। তাহলে গাণিতিক গড় নির্ণয় করতে গেলে প্রথমে আমরা 3-4টা যে ছক আছে সেটা লিখবো। প্রথমে লিখবো শ্রেণী ব্যক্তিটা লিখবো, শ্রেণী ব্যক্তি লিখলাম। তারপরে হলো শ্রেণী ব্যক্তি, তারপরে হবে মধ্যমান লিখবো, মধ্যমান। ঠিক আছে, মধ্যমান লিখলাম। তারপরে হলো গণসংখ্যা, মধ্যমান গণসংখ্যা। তারপরে লিখবো হলো FI টা হলো এখানে গণসংখ্যাকে আমরা FI লিখতে পারি, যেহেতু ফ্রিকোয়েন্সি হচ্ছে গণসংখ্যা ইংলিশ। আর মধ্যমানে লিখবো XI। তাহলে এইটা আগে করে নিই, এই সবটা করলাম এটা। হ্যাঁ, তাহলে এটা হলো গাণিতিক গড় নির্ণয় সারণী। তারপরে আমরা এটার সাথে সাথে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, তাহলে এটাও লেখা নিব যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী, গড় নির্ণয়ের সারণী, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী। হ্যাঁ, তাহলে এটারও এরকম। ঠিক আছে, তাহলে আমরা একটা লিখলাম হচ্ছে গাণিতিক গড় নির্ণয় সারণী, শ্রেণী ব্যক্তির মধ্যমান গণসংখ্যা FI XI, এখানে একটা ছক হবে। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এবং গাণিতিক গড়, এই দুইটার মধ্যে আসলে পার্থক্য কি? আমরা অনেক সময় এই প্রশ্নটা সমাধান করতে যাই একটা কনফিউশনের মধ্যে পড়ি। শ্রেণী ব্যক্তির মধ্যমান গণসংখ্যা FI XI, তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এটার আবার ছকটা কেমন হবে? হ্যাঁ, দুইটা আমি একসাথে দিচ্ছি। হ্যাঁ, দুইটা এখানে একটু পার্থক্য রেখে দিই। তাহলে এটা আমরা লিখবো একই সেম, শ্রেণী ব্যক্তির জায়গায় শ্রেণী ব্যক্তি হবে, শ্রেণী ব্যক্তির জায়গায় শ্রেণী ব্যক্তিটা লিখবো। শ্রেণী ব্যক্তি থাকবে, মধ্যমান থাকবে, যেহেতু বোর্ড ছোট আমার একটু। হ্যাঁ, মধ্যমান থাকবে। তারপরে হবে গণসংখ্যা লিখবো, এখানে গণসংখ্যা লিখলাম। গণসংখ্যার পরে দেখো এই আমাদের এখানে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এবং গাণিতিক গড়ের মধ্যে পার্থক্য হচ্ছে শ্রেণী ব্যক্তি থাকবে, মধ্যমানই থাকবে, গণসংখ্যা
গণসংখ্যায় থাকবে, আর আসলে পরিবর্তনটা হয়ে যাবে এই জায়গায় এসে। তাহলে এখানে আমরা লিখবো ধাপ বিচ্যুতি নামে একটা ছক আছে, এটাকে লিখবো ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতিটা লিখবো ধাপ বিচ্যুতি, আর এখানে লিখবো xi uy। তাহলে মধ্যমানে আমরা লিখতে পারি xi, আর গণসংখ্যাতে লিখতে পারি fi। আর ধাপ বিচ্যুতিটা ছোট করে লেখা দিলাম, এখানে uy সমান সমান লেখা যাবে xi মাইনাস a ভাগ h। আর এটা আসল তাই। তাহলে দেখো তোমরা গাণিতিক গড় নির্ণয় সারণী আর সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় সারণীর পার্থক্যটা নিশ্চয় বুঝতে পারছো। তাহলে শ্রেণীব্যক্তি সেম থাকবে, মধ্যমান সেম থাকবে, গণসংখ্যা সেম থাকবে, শুধু পরিবর্তনটা হবে আমাদের এই জায়গায় আসে। এখানে কিন্তু তোমাদের কয়টা 1 2 3 4 5, এখানে হবে পাঁচটা ছক হবে এটা। আর গাণিতিক গড় নির্ণয় হবে 4টা। তাহলে শ্রেণীব্যক্তি, গণসংখ্যা, মধ্যমান, গণসংখ্যা fi xi। আসলে পরিবর্তনটা হচ্ছে এই তিনটা একই রকম থাকবে। শ্রেণীব্যক্তি 1 থাকবে, মধ্যমান 1 থাকবে, গণসংখ্যা 1 থাকবে। এইখানে আসা এই দুই জায়গায় পরিবর্তন হবে। আমাদের এই গাণিতিক গড় ছিল fi xi, আর সংক্ষিপ্ত পদ্ধতি গড় থাকবে fi uy। আর এখানে এক্সট্রা নতুন থাকবে হলো ধাপ বিচ্যুতি। তাহলে এটা সব হবে 5টা, সরি এটা সব হবে 4টা গাণিতিক গড়ে, আর সংক্ষিপ্ত পদ্ধতিতে সব হবে হলো 5টা। ঠিক আছে, তাহলে চলো আমরা শ্রেণীব্যক্তিটা বসাই। শ্রেণীব্যক্তি যা থাকবে তোমার 41 50, তারপরে 51 60, 61 70, তারপরে হলো 71 80, তারপরে 81 90। তাহলে এটা আমি লিখলাম, শ্রেণীব্যক্তিটা লিখে নিয়েছি। শ্রেণীব্যক্তির পরে লিখবো হলো গণসংখ্যা। গণসংখ্যা তোমার যা দেওয়া থাকবে সেটাই লিখবে। তাহলে শ্রেণীব্যক্তিটা হচ্ছে মধ্যমান। মধ্যমান আর গণসংখ্যাগুলো লিখে নিই আমি। তাহলে গণসংখ্যা ছিল 5, তারপরে হলো 7, এটা হলো 13, তারপরে 6, তারপর হলো 9। তাহলে গণসংখ্যা তোমার দেওয়া থাকবে, ওই ডেটাটা দেওয়া থাকবে তোমার। আর মধ্যমান কিভাবে বের করবা? মধ্যমান বের করার নিয়ম হলো একটা করবো আমরা, 41 যোগ 50। 41 যোগ 50 এর কত হয়? 90 91। তাহলে এটা আমরা লিখতে পারি 45.5। ঠিক আছে, এটা করার পরে বাকিটা আমরা কিন্তু আর প্রত্যেকটা 2 দিয়ে ভাগ করব না। তারপরে আমরা দেখব যে আমাদের শ্রেণী ব্যবধান কত আছে। শ্রেণী ব্যবধান আছে 51 বিয়োগ হলো 41, তাহলে শ্রেণী ব্যবধান হয় 10। তাহলে বাকিগুলোর সাথে আমি 10 10 যোগ করে দেব। অর্থাৎ আর একটা টেকনিক আছে শর্টকাটে, এই দুটো চেঞ্জ হবে না। হ্যাঁ, এই দুটো চেঞ্জ হবে না। তাহলে আমরা এটা লিখি, শুধু একটা চেঞ্জ করব, 4 এর পরে 5 হবে 5.5, তারপর 6 5 এটা 7 5 এটা, তারপর হবে 8 5 এটা। ঠিক আছে, তাহলে গণসংখ্যা হয়, আমরা শ্রেণীব্যক্তি পাইছি, মধ্যমান পাইছি এবং গণসংখ্যা পাইছি। fi xi মানে হলো, fi xi হলো মধ্যমান এবং গণসংখ্যা হচ্ছে গুণফল। তাহলে মধ্যমান এবং গণসংখ্যা গুণফলটা আমরা করব, মধ্যমান এবং গণসংখ্যা। তাহলে এই দুটো আগে গুণ করে দেব। মধ্যমান হলো, তাহলে এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে, তাহলে 45.5। এটাকে গুণ করবো কত দিয়ে? 5 দিয়ে। 5 দিয়ে গুণ করলে হয় 227। 227.5। তাহলে এটা হয়ে গেল। পরেরটা করবে হবে 55.5। এটাকে গুণ করবো 7 দিয়ে, গুণ হলো 7, তাহলে এটা হয় 388.5। ঠিক আছে, এইভাবে। তারপরে 65.5, এটাকে গুণ করবো হলো 13 দিয়ে, তাহলে 851.5। ঠিক আছে, তারপরে হলো 75.5, এটাকে গুণ করবো হলো 6 দ্বারা, তাহলে এটা হয় 453। এই 400 হলো 53, এটা লিখলাম 453। আর একটা বাকি আছে, তাহলে এটা করবো 85.5, এটাকে গুণ করবো হলো 9 দিয়ে। 9 দিয়ে গুণ করলে 769.5। এটা করার পরে লাস্টে আমরা এটা লিখবো যে সামেশন। এটা তোমরা লিখে নেবে, আমার এখানে জায়গায় একটু
সোজা লিখবে তোমরা f/xi সামেশন f/xi সামেশন মানে হলো যোগফল, সাম মানে যোগ, এখানটা হলো যোগফল। কার যোগফল? যোগফল হলো মধ্যমান এবং হলো গণসংখ্যা যে গুণ করা হয়েছে সেই গুণে পুরোটা টোটালটা হলো যোগ করবো আমরা, সামেশন f/xi। তাহলে এটা যোগ করো, তাহলে 227.5, তারপর হলো 388.5, ঠিক আছে? এটা যোগ করে দেবো তোমরা এটা, তাহলে 851.5, তারপর 453, তারপরে যোগ করবা কত? 7, 6, 9.5, তাহলে এটা 2690 আসে টোটাল। তাহলে টোটাল আসে হলো 2600, এর নিচে লিখলাম, হ্যাঁ আমার জায়গায় কম, বোর্ড ছোট, তাহলে 2690 এটা লিখলাম, তাহলে এটা আমরা পাইছি। হুম আমার এখানে যেহেতু স্পেস কম ওই জন্য আমি এটা নিচে লিখলাম। তাহলে তোমরা একটা কাজ করবে, এটা কিন্তু অবশ্যই তোমার যে গাণিতিক গড় নির্ণয়ের যে সারণী সেটার নিচে অবশ্যই লিখবে, হ্যাঁ। যেহেতু আমার এখানে জায়গা স্পেস কম, তাহলে আমি এটা মিশা দিলাম, হ্যাঁ। মিশা দেওয়ার পরে আমি এই সূত্রটা কিন্তু আমি এখানে লিখবো, যেহেতু আমাদের অঙ্ক পুরোটাই কমপ্লিট, হ্যাঁ। তাহলে গাণিতিক গড় নির্ণয়, তাহলে আমরা জানি এটা লিখবা জানা আছে বা জানা, আমরা জানি যেটা লিখবো জানা আছে। তোমরা এটা কিন্তু অবশ্যই সারণীর নিচে লিখবা, এই ছকের নিচে লিখবা যে জানা আছে, এটা লিখবা যে জানা আছে গাণিতিক গড়। তাহলে গাণিতিক গড়ের সূত্র মনে হয় তোমাদের জানা আছে, গাণিতিক গড়, হ্যাঁ। এই সূত্রটা লিখবা। তাহলে কি লিখবো? এটা এই যে সূত্র কিন্তু তোমার অঙ্কের ভিতরেই আছে, হ্যাঁ। তাহলে আমরা এখানে আরেকটা জিনিস একটু লাগবে, তাহলে n এর মান, গণসংখ্যাটা যোগ করে দিবে তোমরা, গণসংখ্যা যোগ করবা। গণসংখ্যা হলো 7, 5, 12, 12 হলো 13 হলো 25, 25 আর 6, 25 আর 6 31, 31 আর 9 হলো 40। তাহলে এটা তোমরা গণসংখ্যাটা পুরোটাই তোমরা যোগ করবে, হ্যাঁ। তাহলে যোগ করার পর এখন আমরা সূত্রটা লিখবো কি? এই সামেশন যেটা বের করছি আমরা, সামেশন সূত্র কিন্তু তোমার এই ছকের মধ্যেই আছে, হ্যাঁ। তুমি যদি একটু টেকনিক করো তাহলে সূত্রটা তোমরা প্রথম করে মুখস্থ করতে হবে। তোমার এখানেই দেখো সূত্রটা, তো সামেশন f/xi, তাহলে এটা যে বের করলাম, তাহলে এটা লিখলাম। এখানে গণসংখ্যা কত আছে? n = 40, তাহলে এটা লেখা 40, তাহলে এটা এখন লেখো। তাহলে এটা মান বসাও, 2690 লিখলাম, 2690 ভাগ হলো 40, তাহলে দেখো 2640, তাহলে এটা কত আসে? একবারে 0 চাইলে কাটা দিতে পারো, এটা কাটটা 4 দিয়ে এটাকে ভাগ করবো, তাহলে 2690 একবারে উঠালাম, ভাগ করলাম হলো 40 দ্বারা, তাহলে হলো 67.25, তাহলে এটার উত্তর আসবে হলো 67.25, তাহলে এটা হলো অ্যান্সার। তাহলে এটা আমরা কার বের করলাম? এটা বের করছি কিন্তু গাণিতিক গড় নির্ণয়। তাহলে দেখো পার্থক্যটা তোমরা দেখতে পাচ্ছ, শ্রেণী ব্যক্তি, মধ্যমান, গণসংখ্যা, f/xi, গাণিতিক গড়টা এটা বের করছি। এরপরে এইভাবে আমরা সংক্ষিপ্ত দীর্ঘ, এই যে শ্রেণী ব্যক্তি যা ছিল তাই এখানে লিখবো, মধ্যমান যা ছিল তাই সেম থাকবে, গণসংখ্যা সেম থাকবে, শুধু এই দুইটা ঘরে এসে পরিবর্তন হবে, এই দুইটা ঘরে পরিবর্তন। তাহলে এটা আমাদের যা ছিল তাই লিখি আমরা, 41, 50, 41 লিখলাম, এটা হলো 50, তারপরে হলো 51, 60, তারপরে 61, 70, 71, 80, তারপর হলো 81, 90। তাহলে শ্রেণী ব্যক্তিটা তোমরা আগে লিখবা, সব করার আগে প্রথমে এই সবটা লিখবা, শ্রেণী ব্যক্তির মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, f/u/i, এটা আগে লিখবা। লেখার পরে তারপরে তোমরা এইভাবে টেনে দিবে, এইভাবে মার্জিনটা এইভাবে টানবা, সবটা এইভাবে টানবা। তাছাড়া দেখি যে অনেকে আগে সব টানে, সব টানার পরে দেখা যায় যে সবকে কম বাড়া হয়, ঘর আছে 5টা হয়ে যায় 7টা 6টা, হিসাবে ভুল হয়। কিন্তু তুমি শ্রেণী ব্যক্তি যেটা দেওয়া থাকবে ওটার অনুযায়ী যদি তুমি সবটা টানো তাহলে তোমার এটা ভুল হওয়ার সম্ভাবনা নেই। তাহলে দেখো মধ্যমানটা আমার যা ছিল তাই, মধ্যমানে যে এই দুইটা প্রথমটা 41 যোগ হলো 50, আমি আবার বলতেছি 41 ভাগ হলো 2 হলো 50, তাহলে এটা হলো কত হয়? এটা যোগ করলে 50, 91 হয়, 91 2 দ্বারা ভাগ করবা, তাহলে এটা হয় 45.5। তাহলে প্রথমটা আমি শুধু বের করব, প্রথমটা শুধু একটা যোগ করে 2 দিয়ে ভাগ করব, ভাগ করে যেটা আসবে সেটা আমি লিখলাম এখানে, এই 45.5 এটা লিখলাম। লেখার পরে আমি দেখব
যে আমার এখানে শ্রেণী ব্যবধানটা কত আছে। যেহেতু 51 থেকে 41 যদি আমি বাদ দিই তাহলে শ্রেণী ব্যবধান থাকবে 10। তাহলে আমি এই 4 এর জায়গায় লিখবো 5, 5 এর পরে লিখবো 6। এভাবে শুধু একটা পরিবর্তন যদি আমি করে দিই, ধরো 4টাকে পরিবর্তন করে দেব, 4টা পরিবর্তন করে লিখবো 5, তাহলে টেকনিকটা দেখো 5.5। তারপরে 5টা পরিবর্তন করে লিখবো 6, এই 6 লিখবো। 6টাকে পরিবর্তন করে লিখবো 7, এই 7। 7টাকে পরিবর্তন করে লিখবো 8, এই 8 লিখলাম। দেখো ব্যবধান কিন্তু 10 করে হয়ে গেছে। তাহলে বাকিটা কিন্তু আমাদের আর করার দরকার নেই যে হ্যাঁ এটা যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, পরেরটা যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে সময়টা কিন্তু অনেক অপচয় হবে। আমরা এই টেকনিকে করব যে সময়টা বাঁচবে সেটা আমরা অন্য জায়গায় কাজে লাগাবো। তারপরে গণসংখ্যা, গণসংখ্যা তোমার কি যা ছিল তাই লিখবা। এই 5 লিখলাম, তারপরে 7, তারপরে হলো 13, তারপরে 6, তারপরে 9। ঠিক আছে? তাহলে বোঝার বিষয় হচ্ছে তোমরা যে জায়গায় সবচেয়ে বেশি ভুল করো, তোমরা এই সংক্ষিপ্ত প্রযোজ্য গড়টা যেখানে সবচেয়ে বেশি ভুল করো সেটা আমি বলতেছি যে আমরা এখানে দেখব যে গণসংখ্যা, গণসংখ্যার সবচেয়ে বড় সংখ্যা কোথায় আছে। গণসংখ্যা বড় আছে হলো 13। এটা আরো অনেক সিস্টেম আছে, আমি সবচেয়ে যে সহজ নিয়ম যেটা যে স্ট্যান্ডার্ড সেটা আমি বলতেছি। তাহলে হলো 13 এখানে আছে, তাহলে গণসংখ্যা সবচেয়ে বড় আছে হলো 13। তাহলে 13 এই জায়গায় আমরা 0 বসালাম, ডান পাশে বসালাম 0। আর বাম পাশে যে মধ্যমান আছে সেটা আমরা a সমান এটা লিখলাম, যে এই মানটা আমরা ধরে নিলাম মানে অনুমিত গড়। এটা ধরে নিলাম যে এর গড়টা অনুমান করা হয়েছে, ধরে নেওয়া হয়েছে। তাহলে এটা ধরে নিলাম যে গড়টা এটা। তাহলে এখন দেখো, তাহলে আমরা 13 এই জায়গায় 0 বসালাম। 0 বসানোর পরে তুমি দেখো শ্রেণীব্যক্তিটা 0 এর পর থেকে এই 0 যে আছে না এই লাইনের পর থেকে দেখবা শ্রেণী ব্যবধানটা কি বৃদ্ধি পাইছে। দেখো বৃদ্ধি পাইছে। আমরা অনেক সময় 0 লিখি, 0 লেখার পরে বুঝতে পারি না যে উপরেরটা প্লাস হবে না নিচেরটা মাইনাস হবে। তুমি এই জিনিসটা ফলো করবা যে আমরা গণসংখ্যা সর্বোচ্চ যেখানে ছিল সেই লাইনটা ডান পাশে আমরা 0 বসাইছি, আর বাম পাশে ধরছে অনুমিত গড়। অনুমিত মানে হলো অনুমান করে নেওয়া হয়েছে, ধারণা করা হয়েছে। অনুমিত গড় মানে হলো ধারণা করে নেওয়া। হ্যাঁ, পরিসংখ্যান মানে হলো কিন্তু অনুমান করা, ধরে নেওয়া। এটার উপর ভিত্তি করে পরিসংখ্যানের কিন্তু তথ্য উপাত্ত নির্ভর করে। যাই হোক, এটা পরের বিষয়। তাহলে আমরা এটা খেয়াল করবো যে 0 আছে এখানে, 0 থেকে দেখবা তোমার শ্রেণী ব্যক্তিগুলো, 0 থেকে দেখবা শ্রেণী ব্যক্তিগুলো তোমার বাড়ছে না কমছে। দেখো 0 এখানে ছিল 61, 70, 71, 80, 81, 90। তাহলে শ্রেণী ব্যক্তিটা তোমার বাড়ছে। শ্রেণী ব্যক্তিটা যখনই বাড়বে সেটা ধনাত্মক দিকে যাচ্ছে। তাহলে এখানে লিখবো 1, এখানে লিখবো 2, দুইটা ঘর 1 আর 2 দিয়ে পূরণ করে দিলাম। দেওয়ার পরে এখন দেখো 0 থেকে আবার দেখো আমরা 0 ধরছি এখানে, 61, 70 ছিল শ্রেণী ব্যবধান। 0 থেকে যখন আমি উপরের দিকে যাচ্ছি তখন দেখো তোমার শ্রেণী ব্যক্তিটা আস্তে আস্তে কিন্তু কমতেছে মানে এটা হলো তোমার তখন মাইনাসের দিকে যাবে। তাহলে -1 লিখলাম, -2 লিখছি, -3, -4, -5, 6, 7 এক সময় শ্রেণী ব্যক্তি। তারপরে আমরা এখন কি করবো, এই যে গণসংখ্যা আর মধ্যমান, গণসংখ্যা ধাপ বিচ্যুতি এই দুটো গুণ করে দিব। তাহলে 5 দিয়ে 2 গুণ করলে হয় 5 × 10, তাহলে এটা -10। এটা দিয়ে গুণ করবো -7, -7। 0 দিয়ে 13 গুণ করলে 0 হয়। 1 দিয়ে 6 গুণ করলে 6, 9 দিয়ে করলে হলো 18। তাহলে এটা হলো 18। তাহলে বাকিটা আমরা এখন যোগ বিয়োগ করবো কিভাবে। প্রথমে তাহলে আমরা এটা নিচে তোমরা লিখবা, যেহেতু আমরা এখানে জায়গা কম, তাহলে এটাই ইউআই সমান এটা লিখবো। তাহলে এটা করার সিস্টেম হলো, আমরা অনেকে এই জায়গায় ভুল করতে পারো, ওই জন্য আমরা সবসময় ক্যালকুলেটর ব্যবহার করবো। যেমন উপরে নিচ থেকে যাবো, নিচে যেহেতু প্লাসের মানগুলো আগে লিখবো। এই যে 18 লিখলাম, তারপরে লিখলাম কত 6, যেহেতু 0 ভ্যালু নাই, তারপরে 0 ভ্যালু নাই, তারপরে এটা মাইনাস করে মাইনাস হলো -7, এই -7 মাইনাস হলো 10। হ্যাঁ, তাহলে আসে শুধু 7 আসে, +7 আসে। তাহলে এটা করার সময় আমরা সবসময় খেয়াল রাখবো যে আগে যে ধনাত্মক মানগুলো আছে এখান থেকে বসাবো। এখান থেকে বসালে একটা সুবিধা হবে যে তোমার ক্যালকুলেটরে ধনাত্মক অথবা ঋণাত্মক দুইটা মানে শো করতে পারে। এই জায়গায় কিন্তু অনেকে ভুল করে। হ্যাঁ, এই জায়গায় যদি ভুল করো তাহলে অঙ্কটা কিন্তু তোমার পুরোটাই ভুল হবে। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে গণসংখ্যা পাইছি, ধাপ বিচ্যুতি পাইছি, তারপরে এখানে অনুমিত
তাহলে তোমরা কিন্তু এটা অবশ্যই শখের নিচে করবা, যেহেতু আমার এখানে জায়গা কম, স্পেস কম, এই জন্য এটা আমি উপরে সূত্রটা লিখে দিব। ঠিক আছে, তাহলে গড়ের সূত্র তো তোমরা মুখে জানো, সংক্ষিপ্ত করবে গড়, তাহলে এখানে লিখবা যে গড় সমান সমান, তাহলে এখানে লিখলে হলো জানা আছে, লিখলে হবে গড় সরাসরি লিখতেছি আমি গড়, তাহলে লিখবো এক্স বার বললে বুঝাবে সংক্ষিপ্ত করবে গড়। আর বাকি সূত্রটা তোমার কিন্তু এই এই অঙ্কের ভিতরেই আছে, তাহলে এ আছে, এখানে এন আছে, তারপরে এফ আই ইউ আছে, পুরোটাই এটা সূত্র আছে। তাহলে এখানে লিখবো এ প্লাস, তারপরে সামেশনটা দিব, সামেশন হলো এফ আই ইউ আই ভাগ হলো এন দিলাম, ইনটু হলো এইচ মানে হলো কিন্তু শ্রেণী ব্যবধান। তো শ্রেণী ব্যবধান তোমরা জানো, 51 থেকে যদি আমরা 51 থেকে 41 বাদ দিই তাহলে শ্রেণী ব্যবধান হয় 10। যেহেতু দুইটা একই ছক, সেই ক্ষেত্রে শ্রেণী ব্যবধানটা সেম থাকবে। তাহলে এখানে লেখো এর মানটা বসাই দাও। এর মানটা ছিল কত? এর মানটা ছিল এর মানটা এটা বসাবা, এই যে এটা এর মানটা এটা বসাবা 6, এটা বসাবা 6.5 into 5 প্লাস এটার মান বসাবা, এটার মান কত পাইছি 7, নিচে এর মান কত 40, এটা গুণ করে দিলে হলো সেই মান হলো 10। তাহলে এটা লেখো, এটা যা ছিল তাই থাকবে 65.5, এটা এটাকে গুণ করে তাহলে উত্তর নিচে হবে 40। ঠিক আছে, তোমরা নিচে লিখবা, যেহেতু জায়গা কম আমি পাশে লিখে দিচ্ছি। তাহলে এখানে লিখবো 65.5, আর এটাকে ভাগ করলে পাবো, হ্যাঁ ভাগের ক্ষেত্রে কিন্তু অনেকে ভুল করে যে আমার এখানে কত আছে 70, এরা লেখে কি যে 40 ভাগ 70, তাহলে এটা কিন্তু করা যাবে না। আগে যেটা লবে যেটা থাকবে সেটা অবশ্যই উপরে লিখতে হবে। তাহলে আগে লিখবো হলো 70 ভাগ হলো 40, তাহলে আসে এটা হলো 70 ভাগ 40, তাহলে এটা আসে 1.75। তাহলে এখন এই দুটো যোগ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে 6.5 যোগ হলো 6.5 যোগ হলো 6.5, তাহলে এটা হলো 67। ঠিক আছে, এটা লিখে দিলাম যে এটা হবে টোটাল হবে 67.25। তাহলে এটা এখানে आंसर লিখে দিলাম। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এবং গাণিতিক গড় দুইটা পার্থক্য আকারে দেখে দিলাম। যেহেতু দুইটা ছকই প্রায় সেম, শুধু এখানে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করতে গেলে ভাগ বিচ্যুতি আর এফ আই ইউ আই দুটো আলাদা হবে, এটা হবে 4টা আর এটা হবে 5টা ছক। আশা করি তোমরা বিষয়টা সকলে বুঝতে পারছো। তো আজকের মতো